কমপ্লেন হ্যান্ডলিং অ্যাক্টিভিটি। এটা হচ্ছে কাস্টমাররা সবসময় কিন্তু কেনাকাটা করতেই আসে না, বা অনেক রকম কাস্টমারের অনেক রকম অসুবিধা থাকতে পারে, যেগুলো প্রশ্ন আমাদেরকে মানে আমাদেরকে করে ওরা, যে দাদা এটার যে এই জামাটা কোথায় পাবো, বা এই কুর্তিটার দাম এত বেশি কেন, বা দাদা ওয়াশরুমটা কোন দিকে, বা দাদা বাচ্চাটা জল খাবে, জলটা কোথা থেকে পাবো, খাবার জল। এরকম অনেক না কোয়ারি থাকে কাস্টমারদের, বা অনেক রকমের কমপ্লেন থাকে। এগুলো এক রকমের কমপ্লেন। আমি যখন প্রশ্ন করছি তখন এটা কমপ্লেন, ওয়ান টাইপ অফ কমপ্লেন এগুলো। তো এরকম অনেক কমপ্লেন থাকে যেগুলোকে অ্যান্সার আমাকে দিতে হয়। শুধুমাত্র আমরা ওখানে সেল করার জন্য নেই, কাস্টমারের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা আছি। আমরা কিন্তু, কোম্পানি আমাদেরকে রেখেছিল সেল করার জন্য, কিন্তু কাস্টমারের চোখে আমরা কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে আছি। হ্যাঁ, তাই জন্য অ্যাসোসিয়েট কথাটা লিখে। অ্যাসোসিয়েট মানে কি? হেল্প করা, অ্যাসিস্ট করা। ওকে, কম্প্রিহেনশন অ্যাক্টিভিটি। ডিউরিং দ্য জব রাইট দ্য ফার্স্ট টাইম প্লাস এফেক্টিভ কমপ্লেন হ্যান্ডলিং সমান ইকুয়াল টু ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড ব্র্যান্ড লয়্যালটি। ব্র্যান্ড লয়্যালটি মানে, লয়্যালটি মানে কি? বিশ্বাসযোগ্যতা। লয়্যালিটি মানে মানে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে, বিশ্বাসযোগ্যতা বা মানে ওর প্রতি নিষ্ঠা। ব্র্যান্ডটা নিষ্ঠা, যে খুব ভালো, হ্যাঁ খুব হ্যাঁ, ভালো ব্র্যান্ডের উপর কোয়ালিটি, নিষ্ঠা। মানে যেমন বলছে, আমার একটা বন্ধু আছে, ও নামি অ্যাপেল ব্র্যান্ড ছাড়া, আর কি। হ্যাঁ ও না, নামি ব্র্যান্ডের দরকার নেই, যে কোনো ব্র্যান্ডের উপরে। যেমন অনেকে অ্যাপেলের প্রতি অন্ধভক্ত, ওরা অ্যাপেল ছাড়া কোনো কিছু নেয় না। আবার অনেকে আছে স্যামসাং এর প্রতি অন্ধভক্ত, স্যামসাং ছাড়া সে কোনো কিছু ইউজ করে না। তো এরকম আছে, তো ওটা নামি দরকার নেই। আমার চোখে যেটা ভালো ব্র্যান্ড, সেটার উপর আমি সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকবো। ডিউরিং দ্য জব রাইট দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, কমপ্লেন কি পাওয়া কিন্তু খারাপ না। এইটা অনেকে ভুল করে, অনেকে ভাবে যে কমপ্লেন মানে আমি যদি কেউ খারাপ বলে জিনিসটা খারাপ না। আপনাকে যদি কেউ খারাপ বললে প্রথমে জিনিসটা খারাপ না, এবং ঝামেলাটা কোথায় হয়, আমরা সেটাকে চেঞ্জ করি না। কেউ আমাকে খারাপ বললো, আমি সেটা শুনলাম, শুনে এই কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিলাম, এই জিনিসটা খারাপ। হ্যাঁ, আমি ওই জন্য বলি যে যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে বলুন, বা অন্য কোনো ভাবে পড়াতে গেলে বা কোনো প্রশ্ন থাকলে করুন। এখন আপনার, সাপোজ আমার কোনো পড়ানো হয়তো আপনাদের খারাপ লাগছে, আপনি স্বপ্ন ম্যামকে ভাবলেন বলবেন, তারপর ভাবলেন যে কি হবে বলে, দরকার নেই, এই তো কয়েক মাসের ব্যাপার, ও ম্যানেজ করে নেব। এইটা যে এই জিনিসটা ঠিক না। আপনি বলবেন, আপনি সে আমাকে হোক বা স্বপ্ন ম্যামকে হোক বলবেন। এবারটা স্বপ্ন ম্যাম হয়তো আমাকে বললো, আপনি সরাসরি আমাকে বললেন না, স্বপ্ন ম্যাম বললো যে মধুমঙ্গল এরকম কমপ্লেন আসছে তোমার সম্পর্কে, এই জিনিসগুলো ঠিক করো। এবারটা শোনার পরে আমি যদি ঠিক না করি, তাহলে আমার দোষ আসে। ঠিক আছে, তাহলে আমার দোষ। আমি প্রথমে ভুল পড়াচ্ছি, আমি তো আমার মতো করে পড়াচ্ছি না, তো আমার যেটা মনে হচ্ছে ঠিক আমি সেটাই পড়াচ্ছি, কারণ আপনাদের সেটা ভুল মনে হতে পারে। তো এই জিনিসগুলো রিটেলের ক্ষেত্রে অনেকটা বেশি এফেক্ট করে কাস্টমার ধরে রাখতে বা ব্র্যান্ড লয়্যালটি বজায় রাখতে। তো সব সময় আমরা, মানে আমাদের চেষ্টা করা উচিত, বা রিটেলের কোম্পানিগুলো চেষ্টা করে, অবশ্যই করে ওরা চেষ্টা, যে কাস্টমারের কাছে কোনো কমপ্লেন আসলে তাড়াতাড়ি সেই কমপ্লেনটাকে যেন হ্যান্ডেল করা যায়। যেমন এবং এবং এই কমপ্লেন হ্যান্ডেলের জন্য ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম কোম্পানিতে কম ফিডব্যাক ফর্ম থাকে। ঠিক আছে, ফিডব্যাক ফর্ম থাকে আপনাদের ওখানে। ভিমার্টে বা বাজার কলকাতাতে আছে কিনা জানি না, তবে রিলায়েন্স ট্রেন্ডে, শপার স্টপে, বিগ বাজার, এসব জায়গাতে আছে। ফিডব্যাক ফর্মে কি হয়, হয়তো কাস্টমার পুরো কেনাকাটা করলো, তারপর তাকে একটা ফর্ম দেওয়া হয়, খুব ছোট কার্ড টাইপের থাকে, ওখানে লিখতে হয় যে তার নাম, ফোন নাম্বার, মেল আইডি, এবং আমাদের এই দোকানে কি ভাল লাগলো তার, সেলস অ্যাসোসিয়েট যে ছিল সে ঠিকমতো হেল্প করেছে কিনা, আর আপনার মতে কোনো কিছু আমাদেরকে আরো ঠিক করতে হবে কিনা। কাস্টমারের ফিডব্যাক ফর্মটা ফিল আপ করতো, এবং আমাদের টার্গেট থাকতো, মানে একজন সেলস অ্যাসোসিয়েটের টার্গেট থাকতো মাসে 30টা করে ফিডব্যাক ফর্ম ফিল আপ করাতেই হবে। তো এবং এই যে ফিল আপ করানো হতো, কাস্টমাররা যেসব কমপ্লেন করতো, কমপ্লেন গুলো সলভ করতো, যেগুলো পারতো কোম্পানি সেগুলো সলভ করতো। যেমন অ্যাক্রোপলিস মলে, প্রথম দিকে অ্যাক্রোপলিস মলে বেশি মানে শপার স্টপের বেশি আয়না ছিল না। আয়না বলতে আমরা যেমন আলমারিতে আয়না থাকে সেরকম টাইপের আয়না ছিল না। আয়নাতে কি হয়, যখন খুব ভিড় থাকে দোকানে,
তখন ট্রায়াল রুম গুলো বিশাল লাইন পড়ে, ট্রায়াল রুমে বিশাল বিশাল লাইন পড়ে। তো এই জন্য অনেকে যাদের একটু হাতের সময় কম আছে তারা ওই আয়নার সামনে দাঁড়িয়ে মোটামুটি গায়ের ওপর এক কুর্তি বা জামাটা চাপিয়ে দেখে নেয় যে কেমন লাগছে, ঠিক আছে? তো এই জিনিসটা করে, বা আয়না থাকলে ওই হয়তো জুতো পরলো, জুতোটা একটু দেখে নিল আয়নাতে, বা জামাটা কাউন্টারের সামনে দাঁড়িয়ে দেখে নিল যে কেমন লাগছে। আয়না ছাড়া এইগুলো সম্ভব না, ট্রায়াল রুমে সবসময় ছুটা সম্ভব না, ট্রায়াল রুম অনেক কাউন্টার থেকে ট্রায়াল রুম অনেকটা দূরে থাকে। তো ওই জন্য কাস্টমার কমপ্লেন করতো যে এখানে আয়না কম, আয়না কম। তো 1-1.5 মাস কমপ্লেন করেছে, তারপরে দেখেছি যে আমরা শপাস্টার থেকে আয়না লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে? দোকানে প্রায় 13-14টা আয়না লাগিয়ে দিয়েছে, 3 তলা দোকান ছিল বিশাল বড়, তো 13-14টা করে প্রত্যেকটা ফ্লোরে লাগিয়ে দিয়েছিল। তো কাস্টমারের কমপ্লেন কিন্তু শুনে ওপরের যারা থাকে, এবং আমরা কি করতাম, আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের কমপ্লেন থাকলে তো কাস্টমার লিখে দিত, বা আমরা কাস্টমারকে বলতাম যে ম্যাম বা স্যার একটু লিখে দিন কমপ্লেনটা। আবার ধরো আমার কাউন্টারে ম্যাক্সিমাম প্রোডাক্ট রয়েছে লার্জ, এক্সেল, ডবল এক্সেল বা এক্সট্রা স্মলের। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে কি কি সাইজ হয় অ্যাডাল্টদের জন্য জামা কাপড়ের? এক্সেল, স্যার ডবল বলবো? এক্সেল, এল, এল না না, থাকে, এম। গুলি না। আচ্ছা, আরেকজন বলো, আরেকজন বলো যে বলছো। এক্সেল, ডবল স্যার এক্সেল, এল, এল এর এল আগে আর কিছু নেই? স্মল, লার্জ, এম, এম স্যার এম আছে। এম এল মানে কি, ফুল এম, ফর্মে বলো। এল শুরু কোন দিক দিয়ে, শুরুটা স্যার, বলো, এম মানে শুরুটা বলো। মিডিয়াম, আচ্ছা, মিডিয়াম থেকে শুরু হচ্ছে। শুরুটা স্যার এম দিয়ে। স্যার এস দিয়ে শুরু হবে। হ্যাঁ আচ্ছা, এস দিয়ে। এস না, স্মল দিয়ে। স্মল এস, আচ্ছা, তারপরে মিডিয়াম, তারপরে স্মল, লার্জ, মিডিয়াম, তারপরে লার্জ, এক্সেল, ডবল এক্সেল, এক্সেল, তারপরে ট্রিপল এক্সেল, এভাবে। স্মল এর আগে ওটা থাকে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল দিয়ে শুরু হয়, এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডবল এক্সেল, মানে এক্সট্রা লার্জ, ডবল এক্সট্রা লার্জ, ঠিক আছে? এইগুলো হয়। আর বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় সাইজে হয় 26, 28, 32 এইরকম। না। আচ্ছা, আরেকটা ব্যাপার, মিডিয়াম থেকে লার্জ বা এক্সট্রা স্মল থেকে স্মল কত ডিফারেন্স থাকে, কত সাইজে ডিফারেন্স থাকে, কত ইঞ্চি ডিফারেন্স থাকে? ওরা 2 ইঞ্চি সাধারণত ডিফারেন্স হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি 2 ইঞ্চি থাকে। তো আমি আমি বলবো, আমরা অনেকে করি ভুলটা, যে হয়তো আপনি হাজবেন্ডের জন্য কোনো জামা কিনতে যাচ্ছেন, আপনি হাজবেন্ডের কাছে শুনিলেন যে তুমি কত সাইজের পরো, তো সে হয়তো বলো লার্জ। হ্যাঁ, সে বলো লার্জ জামা, আমাকে লার্জ লাগে। এবারে আপনি গেলেন, আপনি জামা কিনে আনলেন লার্জের, দেখলেন যে ছোট হচ্ছে বা বড় হচ্ছে। এটা কেন হয়? কারণ বিভিন্ন কোম্পানি না বিভিন্ন রকমের সাইজের জামা বানায়। দেখুন, লার্জের মান যে মোটামুটি একটা 34 থেকে 36 হচ্ছে লার্জের, সরি, 30 থেকে 32 হচ্ছে মানে মিডিয়াম, 32 থেকে 34 হচ্ছে লার্জ, 34 থেকে 36 হচ্ছে ডবল এক্সেল, না এক্সেল লার্জ, 36 থেকে 38 হচ্ছে ডবল এক্সেল, ঠিক আছে? এবারটা পেছনেও এইভাবে যাবে। তো অনেক কোম্পানি হয়তো 34 থেকে 36টা লার্জের মধ্যে ঢুকে দিল, তারপর একটা এক্সেল দিল। এবারে আপনি জানেন যে হাজবেন্ড লার্জ পরে, অতএব আপনি নিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি বড়টা নিচ্ছেন, হয়তো ডবল এক্সট্রা লার্জেরটা আপনি নিচ্ছেন। মানে সাইজ, তোমার আপনার হাজবেন্ড যেই সাইজের জামা পরে আপনাকে বলেছে লার্জটা পরে, সেই সেই কোম্পানি জামাতে 36 হচ্ছে এক্সেল, ঠিক আছে? এবারে আপনি যে কোম্পানি জামাটা কিনছেন সেই কোম্পানিতে 34 হচ্ছে এক্সেল। এবারে সেই হিসাবে আপনার হাজবেন্ড বলেছে লার্জ পরি, তো লার্জ মানে কি, লার্জ মানে 34 সে বলছে, আর আপনি কত কিনছেন 32, তো জামা ছোট হয়ে যাবে। তো এই জন্য আমরা এই ভুলটা করি যে সাইজ শুনে লাভ নেই, সরাসরি একটা ফিতে মানে মেজারিং টেপ কম বেশি সবার বাড়িতেই থাকে, বা না থাকলে 10 টাকা করে মনে হয় নেয়, ওগুলো কিনে রাখবেন বাড়িতে। কাঁধটা মেপে চলে যাবেন, কাঁধটা মাপলে আপনি বুঝে যাবেন যে 36 সাইজ না 34 সাইজ না 32 লাগবে না 38 লাগবে, বুঝে যাবেন। তো আপনি সেলসিয়াস কে বলবেন যে আমার 38 সাইজের জামা লাগবে,
38 সাইজ এক্সেল হোক, স্মল হোক, মিডিয়াম হোক, যা পারে হোক না, আমাকে যা আসে না, 38 সাইজ জামা মানে আমার হাজবেন্ডের গায়ে হবে। তো এটাই বললে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, তো ছেলেদের ক্ষেত্রে মানে ছেলেদের জন্য যদি কেনাকাটা করতে যান, সরাসরি মাপ নিয়ে তারপর যাবেন, ঠিক আছে? তাহলে এতে অনেক সুবিধা হবে। কারণ আমি অনেক সময় দেখেছি একটা কোম্পানি মিডিয়াম আর একটা কোম্পানি মিডিয়ামের থেকে ছোট হয় বা বড় হয়, সেম অন্য অন্য কোম্পানিগুলোর বিকালে সাইজ ই হয় এক একটা। এমন অনেক দেখেছি যার যেই মেয়েটার ডবল এক্সেল লাগবে, সেই মেয়েটার হয়তো অন্য একটা কোম্পানির এক্সেল ফিট হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই কোম্পানি যেহেতু ডবল এক্সেল ট্রিপল এক্সেল বানায় না, ঠিক আছে, ওই জন্য ওই কোম্পানি ডবল এক্সেলটা একটু মোটা করে দিয়েছে, একটু বড় করে দিয়েছে। ওই জন্য যার ট্রিপল এক্সেল লাগা উচিত সে একটা ডবল এক্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই এই জিনিসগুলো করে কিন্তু কোম্পানিগুলো। তো ওই জন্য লার্জ, আমার লার্জ লাগবে না, আমার মিডিয়াম লাগবে, এইটা শুনবেন না, আপনি সরাসরি কাঁধ মেপে তারপরে কিনতে যাবেন, এটা সুবিধা হবে। যাই হোক, এইটা হচ্ছে সাইজের। আর বাচ্চাদেরটা কি বলছেন? বাচ্চাদেরটা কি করে মাপ হয় বলুন, বা বাচ্চাদেরটা কিভাবে থাকে? স্যার 0 থেকে হয়, জি প্রথমটা তো স্যার মান্থ হিসাবে হয়, 0 থেকে 6 মান্থ, ওটা তারপরে 0 সাইজ। 6 মাস থেকে, হ্যাঁ বলুন বলুন, বলতে থাকুন। তারপরে হ্যাঁ স্যার 6 থেকে 12 এরকম একটা ভাগ করা থাকে। তারপরে স্যার একটা সাইজ চলে আসে, 20, 18 সাইজ, 20 সাইজ, 18, 22, 20, 26 এরকম একটা সাইজ চলে আসে। 28, 32 এরকম থাকে। না 16 থেকে সাইজ হয়। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, আপনারা যেহেতু জানেন বলেছেন, বাচ্চারা খুব দ্রুত বড় হয়, হ্যাঁ স্যার, কিন্তু ঠিক ওর আছে? নিচে আবার বয়সটা লেখা থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাচ্চারা খুব দ্রুত বড় হয়, মানে ওদের হাড়ের বা ওদের মাংসপেশির আহ ওদের গ্রোথটা প্রচুর বেশি থাকে। তো বাচ্চাদের 16 বছর পর্যন্ত আমি যদি ধরি, তারপরে 16 বা 18 বছরের পর থেকে সে অ্যাডাল্টের ঘরে চলে যাচ্ছে, ঠিক আছে? তখন তার লার্জ বা স্মল লাগবে। তো 18 বছর অবধি কি হয়, প্রথম 3 বছর প্রথমত বাচ্চারা খুব দ্রুত বাড়ে, আর প্রথম 3 বছর বাচ্চারা আরো বেশি দ্রুত বাড়ে, ঠিক আছে? বাচ্চারা প্রথম 3 বছর খুব দ্রুত বাড়ে জন্মের পরে। তো ওই জন্য যে জামা প্যান্ট গুলো তৈরি হয় নিউ বর্ন বেবিদের জন্য, ওগুলোকে নিউ বর্ন বেবি বলে ওদেরকে। তো তাদের জন্য মাস হিসেবে হয় 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 18, 18 থেকে 24, ঠিক আছে? বা 24 থেকে 30, 24 থেকে 30, এইভাবে যাবে, ঠিক আছে? 36 অব্দি আসছে। তো এইভাবে তারপরে কি হয়, 3 থেকে 3, 4, 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর, 5 থেকে 6 বছর, এইভাবে করে যায়, ঠিক আছে? 5 থেকে 6, 6 থেকে 7, এইভাবে করে বয়সে জামা প্যান্ট গুলো বা ফ্রক গুলো বিক্রি হয় বা এইভাবে তৈরি হয়। এবারটা সাধারণত আমরা যেটা করতাম, এটা আপনাদেরকে বলে রাখি, যখন কোনো জন্মদিনের জন্য বা অন্নপ্রাশনে যখন কোনো জামা গিফট দেবেন না কাউকে, তখন এখন অন্নপ্রাশন কত মাসের মধ্যে হয় জানো? 6 মাস। 6 মাস। এবারটা আপনি আপনি 6 দোকানে মাস, মেয়েদের 7 মাস। যাই হোক একই কথা। আপনি দোকানে যে বলছেন যে 6 মাসের জন্য আমি জামা নেব, প্রথমত সেলস পার্সনরা আমরা কিন্তু প্রথমেই বলে দিতাম যে ম্যাম 6 মাসে না নিয়ে আপনি 9 মাসের বা 1 বছরের জামাটা নিন, ঠিক আছে? ওটা কিছু কিছু সেলস পার্সন তো বলে না, সবাই তো জিনিসগুলো জানে না, আমি জানি বলে আমি আপনাদের বোঝাচ্ছি। ওটা সেই সেলস পার্সন যদি না জানে, তখন তো আপনি এনে ঠকবেন, সে তো ঠকবে না, আপনি তো কিনে নিয়ে চলে আসবেন জামা। তো সব সময় আপনারা যেই মাসের জন্য নিচ্ছেন প্রথম 3 বছরের মধ্যে, তার থেকে 1 বা 2 সাইজ বড় নেবেন। মানে আপনি 6 মাসের জন্য বাচ্চার জন্য নিতে চান, আপনি 12 মাসের বাচ্চার জন্য নিন। এতে কি হবে, প্রথম হয়তো 1-2 মাস একটু তার ঢিলে হবে, কিন্তু কি অনেকদিন পড়তে পারবে, সে অনেকগুলো মাস পড়তে পারবে। কিন্তু 6 মাসের জন্য নিলে হয় তার ছোট হবে, নয়তো 1-2 মাস হার্ডলি পড়তে পারবে ওই জামা। তো কোনো সময় ছোট যাবেন না বাচ্চাদের জন্য, বাচ্চাদের বড় হোক আমাদের জন্য ঠিক আছে। আপনি এখন যদি একটা কুর্তি কেনেন, আপনি মৃত্যুর আগ পর্যন্ত একটা সেই কুর্তিটা পরতে পারবেন, কারণ আপনি আর বাড়বেন না, আপনার আর গ্রোথ হবে না, আপনার যে গ্রোথ হয়ে গেছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তা না।
এবং বয়সের ক্ষেত্রে আপনি যদি 8 বা 9 বছরের জন্য নেন তো অবভিয়াসলি আপনি 11 বা 12 বছরের জন্য নেবেন। সে ছেলে বা মেয়ে, মেয়েদের তো অনেক বেশি, মেয়েদের গ্রোথ অনেক বেশি হয় ছেলেদের থেকে। তো যাই হোক এইভাবে নেবেন, 1-2 বছর বেশি করে নেবেন, এতে অনেকটা দিন পড়তে পারবে সেই ছেলে বা মেয়েটা। ঠিক আছে, তো কমপ্লেন কমপ্লেন হ্যান্ডেলিং। স্যার স্যার একটা কথা বলছি, হ্যাঁ, এখানে কি এই রকম কি কোনো প্রশ্ন আছে যে কোন বয়সের এর জন্য কিরকম সাইজ না টাইজ এরকম না 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 সাইজ আসে না, তবে এরকম? ইনফ্যান্ট বাচ্চা কাকে বলে, মানে ইনফ্যান্ট বাচ্চা কোনটা, কত বছরের বয়সকে আমি ইনফ্যান্ট বলবো, এটা আমার আসতে পারে। মানে নিউবর্ন কোন বছরের জন্য বলবো, কোন বছরেরটাকে নিউবর্ন বেবি বলবো, ঠিক আছে, এরকম টাইপের আসতে পারে। এমনি এইগুলো রিটেলের বিষয় বলে আমি আপনাদের শিখিয়ে রাখলাম, এবং এগুলো জানেন না আপনারা, আপনারা নিজেরা কেনাকাটা করেন। হ্যাঁ, আমরা সাধারণত এরকমই করি, একটু হ্যাঁ বড় করেই কিনি আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো সবাই জানে, মানে জাস্ট আমাদের বলতে হয় বলে আমি বললাম, কিন্তু আপনারা সবাই জানেন। আচ্ছা, তো একটা কাস্টমারের কমপ্লেন যখন নিয়ে আসছে তখন আমি কি করে হ্যান্ডেল করব। এবং দেখুন, আরে একটা ইন্টারভিউতে, সাধারণত রিটেল ইন্টারভিউতে একটা কোশ্চেন খুব করে, সেটা হচ্ছে একটা একটা কাস্টমার রেগে আপনার মুখের উপর একটা জামা ছুঁড়ে ফেললো, তো এখন আপনি কি করবেন, তাকে কি করে শান্ত করবেন বা জিনিসটা কি করে সলভ করবেন। মানে জিনিসটা এরকম হচ্ছে, আচ্ছা আমি আমার লাইফ দিয়ে বলছি, আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল। আমি তখন লেডিস কাউন্টারে দাঁড়িয়ে আছি, তো একটা মহিলা আসলেন, এসে আমার মুখের উপর একটা জামা, হ্যাঁ একটা জামা ছুঁড়ে ফেললো, প্রায় মুখের উপরে আমার বুকে এসে লাগলো। তাই আমি, ম্যাম কি হয়েছে? বলে যে এইভাবে, না জামা না, কুর্তি ছুঁড়ে মার, না জামা জামা জামাই ছিল, জামা ছুঁড়ে মারলো। তো ম্যাম, ম্যাম কি হয়েছে? তো ম্যাম, ও মহিলাটা চেঁচেমেচি করছে, হ্যাঁ যা তা যা তা গালাগালি দিচ্ছে আমাকে। এবারে আমাদের প্রথমের থেকেই বলা হয়েছিল যে কাস্টমারের গালাগালি এক কান দিয়ে ঢুকাবে, অন্য কান দিয়ে বের করে দেবে। তো আমিও তাই করছি, সে বকে যাচ্ছে, আমি শুনছি। তো মধ্যে কথা যা বুঝলাম অনেক কিছুক্ষণ পরে, সেটা হচ্ছে যে দুদিন না 4-5 দিন আগে জামাটা কিনেছিল যে হাজবেন্ডের জন্য, তো হাজবেন্ড পরেছে, কালকে জামাটা ধুতে দিয়েছে, ধুয়েছে, প্রচন্ড রং উঠছে জামা থেকে। তো জামাটার দাম ছিল প্রায় 2,500 না 3,500 টাকার মতো দাম ছিল, 3,999 বা 3,799 এরকম একটা দাম ছিল। তো অবভিয়াসলি এত দামি জামা থেকে যদি রং ওঠে, তার মানে, আর রং ওঠা মানে তো জামাটার কিছু থাকবে না, তো রং ফ্যাকাশে হয়ে যাবে সাথে সাথে। তো কাস্টমারটা খুব রেগে গেছে যে আমি অফিসে অফিসে যেতে পারলাম না, অফিসে না যেয়ে আমি এখন আপনার কাছে এসেছি ড্রেস পাল্টাতে, তো এটা কেন হবে, ঠিক আছে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কারুর বাড়ির থেকে ভীষণ একটা কথার আওয়াজ আসছে, একটু বন্ধ করতে বলুন না। দেখছি, ঠিক আছে। তো কাস্টমার এইটা হয়েছে, তো সে অফিসে না যে অফিসে হাফ ডে করে সে ড্রেস পাল্টাতে এসেছে, এইটুকু বুঝলাম। এবারটা আমি প্রথমে বলে দিতে পারতাম যে ম্যাম, এখানে তো জামা বিক্রি হয় না, এই কাউন্টারে জামা বিক্রি হয় না, এটা তো মেয়েদের কুর্তি কাউন্টার, আপনি যেখানে জামা বিক্রি হয় সেখানে যান। এটা যদি আমি বলতাম, আমি আরামসে বলতে পারতাম, কারণ আমার কাউন্টার না ওটা। কিন্তু আমি যদি বলতাম না, কাস্টমারটা আরো রেগে যেত। হ্যাঁ, কারণ দেখুন, আমি জানি যে আমার কাউন্টার এটা, ওর কাউন্টার ওটা, তার কাউন্টার সেটা, কাস্টমার তো জানে, কাস্টমারের কাছে সবাই ওখানে এমপ্লয় এবং সবার স্টাফের এমপ্লয়, ঠিক আছে। তো কাস্টমার যে ওখানে আমি ভাগ্যক্রমে আমি পড়ে গেছি, আমি ছাড়া যদি অন্য কেউ থাকতো তো তারকে শুনতে হতো কথাগুলো। তো আমি তাকে বললাম যে সরি ম্যাম, এই জন্য আপনি আসুন, আমি আপনার কাউন্টারে নিয়ে যাচ্ছি। তো তাকে জেন্টস কাউন্টারে নিয়ে গেলাম, নিয়ে যে বললাম যে ম্যামের এই সমস্যা হয়েছে, এখান থেকে এই জামাটা নিয়েছিল, এই সমস্যা হয়েছে, তো ম্যামকে পাল্টে দাও তাড়াতাড়ি। তো ম্যামকে নিয়ে যে কাস্টমার কেয়ারের যে একটা জায়গা থাকে, কাস্টমার কেয়ারে যেখানে সমস্ত কাস্টমার কমপ্লেন গুলো বা কোনো অসুবিধা অভিযোগ থাকলে সেখানে জমা করে বা বলে। তো ওখানে যে কাস্টমারকে বসালাম সবাইতে, কাস্টমারের জন্য জল দিলাম, তারপরে বললাম যে ম্যাম আপনি কি কফি বা চা কি খাবেন, আমাদের জন্য চা কফি সবসময় থাকতো। তো ওখান থেকে কাস্টমারকে কফি দেওয়া হলো।
তারপরে খুব তাড়াতাড়ি কাস্টমারের কাছ থেকে বিল নিয়ে ক্রেডিট নোট বার করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে কাস্টমারকে হাসি মুখে বের করানো হলো। তো এইটা এখন কাস্টমারকে তুমি যতটা খুশি করে বের করতে পারবে তত কিন্তু তোমার লাভ। কাস্টমারের রাগ দেখুন, প্রথমত আমি বারবার প্রথম থেকেই বলেছি একটা জিনিস, যে দাম বেশি হলেই যে জিনিস ভালো হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দাম বেশি হলে জিনিস ভালো হয়, কিন্তু সব ক্ষেত্রে না। তো আপনি চিন্তা করুন 3,500 টাকা জামা, বা তারও হয়তো একটু বেশি ছিল, আপনি ভাবতে পারেন যে আপনি যদি কেনেন তো ওখান থেকে যদি রং ওঠে, 3,500 টাকা দিয়ে একটা জামা কিনে যদি রং ওঠে ওখান থেকে, আপনার মেজাজটা ঠিক থাকবে? আপনি নিজেই বলুন। ঠিক আছে, 3,500 টাকা একটা জামা কিনছেন, কারণ তো আমরা কত জামা কিনি, আমরা 1,000, 900, 800, 700, 1,200 টাকা জামা কিনি, সেখানে 3,500 টাকার জামা সেটা, তো তার মাথায় এমনি বিগড়ে গেছে। তারপরে তার অফিস ছেড়ে সে এসে চেঞ্জ করাতে। তো এইটাই তো, কাস্টমারের অনেক অসুবিধা থাকতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে যে কাস্টমার যখন সেই প্রবলেমটা সলভ করে বেরোচ্ছে তখন কি সে হাসি মুখে বেরোচ্ছে নাকি সে রেগে বেরোচ্ছে। যদি হাসি মুখে বেরোয় তাহলে বুঝতে হবে যে কাস্টমার হ্যাপি, কাস্টমার আবার আসবে, বা সে তার অন্য বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনকে বলবে যে আমি এখান থেকে ভালো সার্ভিস পেয়েছি। আর কাস্টমার যদি মুখ গম্ভীর করে বেরোয় তাহলে আমি বুঝতে হবে যে এই কাস্টমারটা গেল, ও নিজেও আর আসবে না, বা অন্য কাউকে তো বলবেই না, বরং অন্য কাউকে খারাপ বলে বেরোবে। এইটা আমি একটা লাইন পড়েছিলাম ইংলিশে, আমার লাইন ঠিক মনে নেই, কিন্তু সারাংশটা মনে আছে যে যদি কোনো ভালো জিনিস আমরা দেখি সেটা আমরা 3 জনকে বলি, কিন্তু যদি কোনো খারাপ জিনিস আমরা দেখি তাহলে আমরা 10 জনকে বলি। তাই তো, যদি কারোর ভালো জিনিস দেখি তাহলে আমরা অল্প জনকে বলি যে দেখ ওর এই জিনিসটা ভালো হয়েছে, কিন্তু যদি কারো খারাপ জিনিস দেখি, কেউ যদি খারাপ করেছে বা খারাপ কিছু কারোর সম্পর্কে আমি জেনেছি, সেটা আমি কিন্তু অনেক বেশি লোককে জানাতে চাই। তাই তো, আমাদের সবারই এটা মেন্টালিটি আমাদের। তো সেম জিনিসটা হয়, অতএব কাস্টমার যদি খারাপ সার্ভিস পায় আমাদের কাছ থেকে, কাস্টমার কিন্তু সবাইকে বলবে। তো কিভাবে জিনিসগুলো সলভ করা যায়? অলওয়েজ বি পোলাইট টু দ্য কাস্টমার, সবসময় কাস্টমারের সাথে পোলাইট থাকা। কাম ডাউন অ্যান্ড অ্যাংরি কাস্টমার, কাম ডাউন হচ্ছে শান্ত করা, ঠিক আছে, শান্ত করা। রাগী কাস্টমারকে শান্ত করা উচিত সব সময়। আচ্ছা, হেয়ার আউট দ্য কাস্টমার কমপ্লেইন, প্রথমে অলওয়েজ বি আচ্ছা, যখন কাস্টমার আপনাকে গালাগালি দিচ্ছে বা যাই বলুক না কেন সবসময় শান্ত থাকা উচিত। তারপরে রাগী কাস্টমারকে শান্ত করুন। তারপরে হেয়ার আউট দ্য কাস্টমার কমপ্লেইন, শান্ত করার পর তার কাছে শুনুন যে ম্যাম এটা বলুন আপনার কি প্রবলেমটা হয়েছে। ম্যাম আস্তে, যখন তুমি শান্ত হতে বলবে তখন সে শান্ত হবে, একটু তো হবে শান্ত। কারণ দেখো, এটা সবাই হয়তো একমত হবে যে তুমি যদি রেগে যাও এবং তুমি যার উপর রেগেছো সে যদি না রাগে না, তোমার বেশিক্ষণ তুমি রাগ করে থাকতে পারবে না, তাই না? ধরো তুমি তোমার হাজবেন্ডের উপর বা তোমার ছেলে বা মেয়ের উপর। হ্যাঁ হ্যাঁ, হ্যালো নন্দিতা। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, আমি জয়েন করতে পারছিলাম না, আমার অনেক লেট হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আমি তো এই ভিডিওটা তো ছেড়ে দেবো ইউটিউবে, তুমি ইউটিউব থেকে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা কি অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়ে গেছে? না না না, অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি এখনো। ঠিক আছে, ঠিক আছে, কারণ ও আবার যদি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওই ইউটিউব থেকে দেখে নিও, কারণ প্রতিবার যদি আমি রিভাইজ করতে যাই না আমার অনেক সমস্যা হচ্ছে। না প্রবলেম না, ঠিক আছে, আমি রিভাইজ করার কথা বলছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হেয়ার আউট দ্য কাস্টমার কমপ্লেইন, কাস্টমারের প্রথমে তাকে শান্ত করে তার প্রবলেমটা শোনো। গ্লাসে তো না পঞ্চপত, হ্যাঁ না না না, জল রেখে তুমি ধুয়ে নিও। আচ্ছা, অ্যাপোলজি টু দ্য কাস্টমার ফর দ্য ইনকনভিনিয়েন্স, তার যে অসুবিধাটা হয়েছে তার জন্য তাকে সরি বলো, অ্যাপোলজি চাও, তার কাছে ক্ষমা চাও। ঠিক আছে, হয়তো তুমি বলতে পারো যে স্যার আমি কেন ক্ষমা চাইবো, আমি তো প্রোডাক্টটা বিক্রি করিনি। তুমি প্রোডাক্টটা মানে আমি এই ক্ষেত্রে বলতে পারতাম যে আমি কেন কাস্টমারকে অত হেল্প করবো, কাস্টমার তো আমার প্রোডাক্টের মানে আমার কাউন্টারের প্রোডাক্টই নেয়নি। কিন্তু ওই যে বললাম যে কাস্টমারের কাছে কিন্তু আমরা সবাই সবার এমপ্লয়,
কার কাউন্টার কে এটা আমি জানি বা আমার কলিগ জানে, কিন্তু কাস্টমাররা জানে না কার কাউন্টার কে। কাস্টমার কাছে সবাই এই দোকানের কর্মচারী। তো কাস্টমারের কাছে সরি বলো, হয়তো তুমি তুমি কোনো দোষ করনি তাও তুমি সরি বলো। এবং আমরা এটাও অনেক সময় দেখতাম যে কাস্টমারের ভুল, কাস্টমার নিজে মিথ্যে কথা বলছে আমরা বুঝতে পারছি, তবুও কাস্টমারকে আমরা সরি বলতাম। কাস্টমার কিন্তু কোনো সময় আমাদের সরি বলতো না, এবং আমরা কাস্টমারকে খুব নতজানু হয়ে বলতাম সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে, এই জিনিসটা আর হবে না, আমরা আপনি বসুন আমরা ঠিক করে দিচ্ছি বা জিনিসটা পাল্টে দিচ্ছি। আচ্ছা, নেভার গিভ এক্সকিউজ, কোনো সময় এক্সকিউজ দিও না, ঠিক আছে? কোনো সময় যে না স্যার এটা ভুল হয়ে গেছে স্যার আর হবে না, বা মানে এরকম টাইপের যে এই জামাটা যে এরকম হয়েছে, অ্যাকচুয়ালি হতে পারে যে কি যেই কারখানা থেকে প্রত্যেক দিন হয়তো কয়েক হাজারটা প্রোডাক্ট বেরোচ্ছে, সেখান থেকে 4-5টা প্রোডাক্ট খারাপ বেরোতে পারে কোয়ালিটি, ঠিক আছে? এটা যে খুব বেশি অস্বাভাবিক তা না, কিন্তু ভাগ্য খারাপ যে ওই মহিলার কাছে সেই জামাটা পড়ে গেছিল। তো কিন্তু কাস্টমারকে এইভাবে এক্সকিউজ দিও না। কাস্টমার যদি এখন বলো যে ম্যাম আপনার কাছে শুধু চলে গেছে, আমাদের তো এমনি জামা সব ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনি কাছেই মানে জিনিসটা চলে গেছে, এই জিনিসটা বলে কোনো লাভ নেই। মানে আমি হয়তো সত্যি কথা বলছি বা আমি হয়তো নিজেকে বোঝাতে চাইছি, কিন্তু কাস্টমার কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। কাস্টমার ভাববে যে আমি এতটাই আনলাকি যে আমার কাছেই জামাটা পড়লো, এত লোক কেনাকাটা করছে। তো এইভাবে কোনো এক্সকিউজ দিয়ে লাভ নেই, চুপচাপ মাথা নত করে স্বীকার করে নিতাম আমরা যে হ্যাঁ ম্যাম আমাদের ভুল, কোনো অসুবিধা নেই। ডু নট মেক দ্য কাস্টমার ফিল আনঅ্যাটেন্ডেড, এই অবস্থায় কাস্টমার যখন রেগে আছে তখন যেন কোনো সময় না হয় যে কাস্টমারকে আনঅ্যাটেন্ডেড করছে, মানে কাস্টমার সামনে দিয়ে ঘুরে যাচ্ছে অথচ কাস্টমারকে কেউ দেখছে না, বা কাস্টমার নিজে একা একা বসে যাচ্ছে, কেউ কাস্টমারকে অ্যাটেন্ড করছে না, এরকম যেন একবারও না হয়। কাস্টমার আরো রেগে যাবে তাতে। নেভার আর্গিউ উইথ দ্য কাস্টমার, কাস্টমারের সাথে কোনো সময় তর্কাতর্কি করো না, একদমই না। এটা শুধু কাস্টমারের সাথে না, এটা আমাদের ব্যক্তিগত জীবনে সবার সাথেই। তর্ক করলে ঝগড়া বাড়ে, অতএব চুপচাপ থাকো, ঝগড়া এমনি কমে যাবে। মানে মেয়েদের এখানে রয়েছে, মেয়েরা বুঝবে না জিনিসটা, ছেলেরা থাকলে ভালো করে বুঝতো আমার এই কথাটা। তর্ক আমি নিজে দেখি, তর্ক করা মানে ঝগড়া আরো বাড়বে। সে তুমি ভুল করো বা আমি ভুল করি, ও ঝগড়া বাড়বে। অতএব যদি তুমি দোষও করো তো চুপচাপ মেনে নাও, হ্যাঁ আমি দোষ করেছি, অনেক তাড়াতাড়ি ঝগড়া থেমে যাবে। আচ্ছা, তো never argue with the customer হলো provide exchange or refund according the store policy in case the customer is unhappy about the merchandise। স্টোর পলিসি অনুযায়ী কাস্টমারকে তুমি সেই প্রোডাক্টটা রিফান্ড করো বা এক্সচেঞ্জ করে দাও। যদি কাস্টমার ওই প্রোডাক্টটার সম্পর্কে অখুশি থাকে তাহলে কাস্টমার কে তুমি স্টোর পলিসি হিসাবে তুমি রিফান্ড বা এক্সচেঞ্জ করে দাও, এই হলো মধ্যে কথা, ঠিক আছে? আচ্ছা, কনভার্ট এন আনহ্যাপি কাস্টমার ইনটু এ হ্যাপি কাস্টমার, আনহ্যাপি মানে অসুখী কাস্টমারকে খুশি কাস্টমার পরিণত করো। মেক এফোর্ট সো দ্যাট দ্য কাস্টমার লিভস উইথ এ স্মাইল, তুমি এমন ভাবে এফোর্ট দাও কাস্টমারের পেছনে যাতে কাস্টমার হাসি মুখে ঘর থেকে বার হয়, মানে সরি স্টোর থেকে বার হয়। আচ্ছা, কমপ্লেন ম্যানেজমেন্ট এইগুলো দরকার নেই, এইগুলো ঠিক আছে। কমপ্লেন, আচ্ছা এইগুলো বিলিং। আচ্ছা, বিলিংটা কি আমাকে বলতে পারবে? বিলিং এ আমরা কি করি? হ্যালো, কাস্টমার যখন কোনো জিনিস কেনে তখন তাকে একটা মানে স্লিপ দিতে হয়, কত টাকা জিনিস কিনলো, পেড করলো কি পেড করলো না, সেটা একটা কার্বন কপিতে করে একটা কপি রয়ে যাবে ও দোকানে, আর একটা কপি কাস্টমারের হাতে দেওয়া হবে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে ছোটখাটো দোকানে যেটা হয় যে রিসিপ্ট কেটে দিয়ে দেয়, আর এটা তো ঠিক আছে? এটা তুমি আপনার কম্পিউটারে ঠিকই বলেছো, ওটাও বিলিং এর মধ্যে আসে। আমি অ্যাকচুয়ালি বড় বড় দোকানে যেসব কম্পিউটারের মাধ্যমে যে বিলিং গুলো হয় সেগুলোর কথা বলছিলাম। তো তোমাদের বাড়িতে, হ্যাঁ তোমাদের বাড়িতে এরকম তো অনেক বিল হয়তো এনেছো তোমরা, তাই তো? কম বেশি তো গেছো সবাই, এরকম লম্বা যে বিল গুলো বার হয় সেগুলো এনেছো। আচ্ছা, আমাকে বলতে পারবে এই যে বিলিং জিনিসটা, এখানে তোমরা কোনো সময় ওই বিলটা কি দেখেছো যে বিলের মধ্যে কি কি থাকে? কেউ কি দেখেছে কোনো সময় এই যে এত বড় একটা বিল দেয়,
হ্যাঁ হয়তো একটা একটা জামা হ্যাঁ। কিনলেও যে লম্বা একটা বিল দিচ্ছে, আবার 10টা জামা কিনলেও ওরকম GST লম্বা একটা বিল দিচ্ছে, ঠিক আছে? স্যার জিএসটি স্যার আমার শুধু জিএসটি বারবার নেট চলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি পরে দেখে নেবেন ইউটিউব থেকে, ঠিক আছে? আপনি থাকুন, যতক্ষণ আপনি পারছেন আপনি থাকুন, পরে আপনি দেখে নেবেন ইউটিউব থেকে, ঠিক আছে? আমি আপনাদের ক্লাস শেষ হলে আমি দিয়ে দেবো ইউটিউবে, তো আপনি দেখে নেবেন, কেমন? ঠিক হ্যাঁ আছে। বলুন কি কি রয়েছে। স্যার যে জিনিসটা কিনছি সেই জিনিসটা চার্জ লেখা থাকে, তারপরে স্যার জিএসটি চার্জ এইরকম কিছু লেখা থাকে তো। হ্যাঁ আর কি কি, সে তো কয়েকটা লাইন হলো, আপনি কয়েকটা লাইন, অত বড় লম্বা বিলের মধ্যে কয়েকটা লাইন আপনি বলুন। তারপর দোকানের নাম ডিসকাউন্ট লেখা থাকবে স্যার। একদম ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি কি কি লেখা থাকে। প্রথমত স্যার ক্রমিক সংখ্যা থাকবে, ক্রমিক সংখ্যা বলতে, ডেসক্রিপশন লেখা থাকবে, হ্যাঁ 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 ঠিক ঠিক, ডেসক্রিপশন লেখা থাকবে, ক্রমিক সংখ্যা লেখা থাকবে। ওকে, ঠিকই বলেছেন, ঠিক আছে। আমি তারপরে পিস হলো হ্যাঁ 60 নাকি কটা তার পিস একদম এইসব। একদম এই তো বেরোচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ এইগুলো আমার লেখা স্যার থাকবে। লেখা থাকবে কোনটা কোনটা? রেড রেড। আচ্ছা হ্যাঁ দামটা লেখা থাকবে, ঠিক আছে। হ্যাঁ তারপরে হ্যাঁ বলুন। লেস হলে সেটা লেস করা থাকবে। স্যার বলছি ডিসকাউন্টটা কোশ্চেনটা কি বলেছিলেন এটা? লেখা থাকবে স্যার, GST টা কোশ্চেনটা হচ্ছে ওই যে একটা বিল থাকে না, বিলের মধ্যে কি কি লেখা থাকে, আমরা বলছি GST টা অ্যাড থাকে। হ্যাঁ মানে জিএসটি অ্যাড থাকুক লেস থাকুক যাই হোক না কেন, ওখানে ট্যাক্সটা কেটে নিচ্ছে, মানে ট্যাক্স কত টাকা থাকছে সেটা লেখা থাকে, ঠিক তার মানে বলেছেন, বিলে লেখা থাকবে। একদম 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 ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তো কম বেশি এইগুলোই থাকে, আপনারা কম বেশি ঠিকই বলেছেন, মানে হয়তো আন্দাজে বলছেন অনেক জিনিসগুলো, কিন্তু ঠিকঠাকই ধরেছেন। তো আচ্ছা, তো বিলিং এর সংজ্ঞাটা আমি জাস্ট একটু পড়িয়ে দিই। এনি সেল এন্ডস অনলি হোয়েন দ্য বিলিং অফ দ্য প্রোডাক্ট ইজ ডান। কোন সেল তখনই শেষ হয় যখন ওই প্রোডাক্টের বিলিং হয়। আমরা যখন ফ্লোরে থাকতাম তখন আমরা একটা ধারণা করতাম যে আমার কাউন্টার থেকে কাস্টমার এই কুর্তিটা নিয়ে নিল, তার মানে কাস্টমার এই কুর্তিটা নিচ্ছে, মানে আমার বিল হয়ে গেল। হ্যাঁ এই কুর্তিটা আমার সেল, বিল না, এই কুর্তিটা আমার সেল হয়ে গেল। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা আমরা ধরে নিতাম যে কাস্টমার কুর্তিটা নিল মানে আমার কুর্তিটা সেল হয়ে গেল, আমরা মনে খুশি হতাম যে যাক একটা 1200 টাকার কুর্তি সেল হয়েছে। কিন্তু সব সময় কিন্তু জিনিসটা ঠিক না। কি হতো অনেক সময় এটা আপনারও নিজেদের সাথেও হয়েছে, যখন আপনারা কেনাকাটা করেন তখন কিন্তু মাথায় থাকে না যে কত টাকার মধ্যে কিনতে হবে বা কত টাকার মধ্যে আমাকে নিজেকে আটকে রাখতে হবে কেনাকাটা থেকে, এটা কিন্তু ঠিক থাকে না। তখন আপনি হয়তো ভালো ভালো প্রোডাক্ট গুলো দেখছেন এবং নিয়ে নিচ্ছেন, যখন বিলিং কাউন্টারের সামনে দাঁড়ান না, তখনই মাথায় আমাদের আসে যে কত টাকা হলো, এতগুলো যে জামা কাপড় কিনলাম আমার অ্যাকচুয়ালি কত টাকা হলো। এবার হয়তো আপনার বাজেট হচ্ছে 10,000 টাকার মধ্যে, আপনি দেখছেন যে আপনার সব মিলিয়ে আপনার প্রায় 12,500 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তখন আপনি কি করলেন, আপনি বললেন যে না এই 12,500 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি এই কুর্তির 1200 টাকা কুর্তিটা বাদ দিয়ে দিন, তাহলে আমার মোটামুটি 10,800-র মধ্যে হয়ে যাবে। তো 10,000 বাজেট ছিল, 800 টাকা পকেটে আছে, ঠিক আছে আমার কাজ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কি যে কাস্টমার 1200 টাকা কুর্তিটা নিয়ে নিয়েছে, আমার সেল হয়ে গেছে, কিন্তু কাস্টমার কিন্তু বিল কাউন্টারে রেখে দিল। এবার এরকম আপনারা কম বেশি অনেকে করেছেন। তো এই জন্য সেল করার মানে একটা সবচেয়ে লাস্ট প্রসেস হচ্ছে বিলিং করাটা। বিলিং করা মানে আমি ধরে নিতে পারবো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার সেলটা হয়েছে। তো billing is an therefore billing is an important part of making a sale. আচ্ছা let us earn, আচ্ছা এখানে আর কিছু নেই, এটা আমি বলছি বিলিং এ কি কি থাকে। The end point of any sale is process of billing. In billing, customer pays for the merchandise or she has bought, and the cashier gives the customer a bill. Billing এ সাধারণত কি বিলিং হচ্ছে the end point of any sale, মানে যে কোনো সেলের লাস্ট পয়েন্ট হচ্ছে বিলিং। বিলিং এ কি হচ্ছে, কাস্টমার প্রোডাক্টের জন্য সে টাকা পে করছে এবং ক্যাশিয়ার তাকে বিল দিচ্ছে। ওটা বিলে কি কি থাকে সাধারণত, নেম অফ দ্য শপ, যেটা বলছেন যে দোকানের নাম, অবশ্যই দোকানের নাম থাকবে।
ডেট অফ পারচেস, কবে পারচেস করা হয়েছে, ঠিক আছে, কবে পারচেস করা হয়েছে এটা থাকবে। কেন? সবগুলো কিন্তু মানে আছে, এখানে ফালতু ফালতু কোনো কিছু দেয় না। পারচেস করা এটা থাকবে কেন, এটা কি হবে বলুন তো, আপনারা বলতে পারবেন এই জিনিসটাতে কি হবে? আমি কবে পারচেস করছি এই ডেটটা জেনে আমার কি হবে? ফেরত দিতে হলে ওই ডেটটার কতদিন এক্স্যাক্টলি দিয়েছে ওটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে এক্সচেঞ্জের সময়, এক্সচেঞ্জ বা exchange। ওয়ারেন্টির সময় কাজে লাগবে, ঠিক আছে। তো এই জন্য ডেট অফ পারচেস লাগবে। অর্ডার নাম্বার, যে কত নাম্বারে সে জিনিসটা নিচ্ছে, অর্ডার নাম্বার মানে কত নাম্বার, কি বলবো ওটাকে, অর্ডার নাম্বার বলতে কি বোঝাবো, কত নাম্বার লাইনে সে রয়েছে, ঠিক আছে, বা কতজনের পরে সে রয়েছে। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে কি হয়, এক একটা এইসব রিটেল দোকানগুলোতে তো একটা করে ক্যাশ কাউন্টার থাকে না, এখানে অনেক ক্যাশ কাউন্টার থাকে। যেমন আমি শপার স্টপের অ্যাক্রোপলিস মলে আমি দেখেছি ওদের 3 সাথে 21, 22, 23টা কাউন্টার ছিল, 3টে ফ্লোর ওদের, 3টে ফ্লোর ছিল, 3টে ফ্লোরে 23টা কাউন্টার টোটাল। প্রথম দুটো ফ্লোরে 7টা 7টা, 3 7 7 14, তারপরেরটাতে 3 সাথে 21, 9টা কাউন্টার, মানে নিচের তলায় আর মাঝখানের তলায় 7টা করে, আর ওপর তলায় 9টা কাউন্টার। তো এতগুলো ক্যাশ কাউন্টার ছিল। তো এবারে আমি কত নাম্বার, এবারে প্রতিটা ক্যাশ নাম্বার না নাম্বার থাকে, 1 2 3 4 করে নাম্বার থাকে। এই নাম্বারগুলো হয়তো কাস্টমাররা জানে না, কিন্তু অ্যাজ এ ক্যাশিয়ার আমি জানি আমি কত নাম্বারে দাঁড়িয়ে আছি জানি। হয়তো কেউ আমাকে বলে 5 নম্বর কাউন্টারে যাও, তো আমি জানি 5 নম্বর কাউন্টারটা একেবারে নিচতলাতে, কারণ নিচতলায় 7টা কাউন্টার বলেছিলাম, নিচে থেকে 1 2 করে শুরু হতো। তো নিচে 7 নম্বর কাউন্টারে, 5 নম্বর কাউন্টারে চলে যেতাম নিচের তলায়। তো এইটা এবারে এইগুলো সুবিধা হয়। আচ্ছা, তা আমি বলে নিচ্ছি পুরোটা। নেম অফ দ্য মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজের নাম, প্রোডাক্টের নাম, ঠিক আছে, প্রোডাক্টের নামগুলো কিন্তু বিলের মধ্যে থাকবে, এবং প্রোডাক্টের নাম কিন্তু আলাদা হয়। আমরা যে নাম জানি, আমরা হয়তো কি করছি, আপনাকে যদি বলা হয় যে আপনি কি পরে আছেন এখন, আপনি হয়তো বলছেন যে আমি এটা হলুদ কালারের কুর্তি পরে আছি বা একটা লাল কালারের শাড়ি পরে আছি। কোম্পানির কাছে কিন্তু এটা আপনি বলছেন, তার মানে কি আমি ধরে নিচ্ছি এটাই প্রোডাক্টের নাম। কোম্পানির কাছে কিন্তু প্রোডাক্টের নাম বলতে এটা বোঝায় না। কোম্পানির কাছে প্রোডাক্টের নাম অনেকটা বড় হয়, এবং ওর মধ্যে অনেক কিছু থাকে, মানে কবে তৈরি হয়েছে, কি কাপড় ইউজ হয়েছে, কি সাইজের, অনেক কিছু থাকে। যেমন আপনি এটা হলুদ কালারের কুর্তি পরে আছেন, লং কুর্তি, ঠিক আছে, লাইক্রা ফেব্রিক ইউজ হয়েছে ওখানে, এটা হয়তো 2018 সালে তৈরি হয়েছে। তো কোম্পানি কাছে এই প্রোডাক্টের নাম এরকম টাইপের হবে। আমি পুরোপুরি মনে করতে পারছি না কিভাবে হবে, আমি আন্দাজে বলে দিচ্ছি। ধরুন ইয়েলো কুর্তি, ইয়েলো ওয়াইএল দিল, তারপরে স্ল্যাশ দিল, তারপরে হয়তো মিডিয়াম বা লার্জ সাইজ এল দিল, স্ল্যাশ দিল, তারপরে তারপরে ধরুন কবে তৈরি হয়েছে, 2019 সালে, তো 2000 কমা দিয়ে 19 দিল, মার্চে এমআর দিল, ঠিক আছে, আবার স্ল্যাশ দিল, এইভাবে অনেক স্ল্যাশ দিয়ে লাইক্রা ফেব্রিক ইউজ হয়েছে, লাইক্রা খুব ভালো দামি ফেব্রিক, তো এলআইসি দিল, আবার স্ল্যাশ দিল, এরকম ভাবে পুরো কুর্তিতে বিবরণ কিন্তু থাকে ওখানে। তো পুরো বিবরণ নিয়ে কিন্তু এটা নাম। আপনি হয়তো বলছেন যে আমি এটা হলুদ কালারের কুর্তি পরে আছি, কিন্তু কোম্পানির কাছে ওই কুর্তির নাম কিন্তু প্রচুর বড় হয়, এবং ওর মধ্যে ওর ঠিকুজি কুষ্টি সব থাকে। বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। তো এইটা হচ্ছে প্রোডাক্টের নাম। এবং আপনারা নিজেরাও হয়তো কোনোদিন দেখেছেন কিনা জানি না, যাদের স্যামসাং এর ফোন আছে দেখবেন, দেখবেন যদি ভালো করে আপনি স্যামসাং এর ফোনের প্যাকেটটা দেখেন না, আপনি হয়তো আছে J20, আগেকার দিনে যে ফোনগুলো J20 বা M21 কিন্তু কাস্টমারদের জন্য নাম। আপনি যদি ভালো করে দেখেন ওখানে S4962 এরকম ভাবে একটা নাম্বার থাকে, ওটা স্যামসাং এর জন্য, ওটা স্যামসাং কোম্পানির জন্য। কোম্পানি কিন্তু J20 বা M21 A31 বলে চেনে না, কোম্পানি চেনে ওই নাম্বারটা দিয়ে, ওই S4962 এরকম নাম্বার দিয়ে চেনে, ঠিক আছে। ওইটা মানে
M20 সমস্ত ফিচার্স এর মধ্যে লেখা থাকবে। তো এইটা আচ্ছা, কোয়ান্টিটি অফ ইচ মার্চেন্ডাইজ, প্রতিটা প্রোডাক্টের কোয়ান্টিটি, শুধু প্রোডাক্টের সংখ্যা থাকবে এবং প্রতি সংখ্যা কতগুলো করে নিচ্ছেন আপনি, এটা থাকবে। ধরুন আপনি একই জামা দুটো নিলেন, একই হলুদ রঙের জামা দুটো নিলেন, তো যখন আপনি স্ক্যান হবে তখন দুটো সংখ্যা উঠে যাবে অটোমেটিকলি। প্রাইস অফ ইচ মার্চেন্ডাইজ, প্রতিটা মার্চেন্ডাইজে প্রতিটা প্রোডাক্টের প্রাইস কত আছে সেটাও থাকবে দেয়া, ঠিক আছে। এবং এই যে আপনি দুটো করে নিচ্ছেন, একটার প্রাইস কত ছিল তারপরে ইনটু 2 করে দেখিয়ে দেবে ওরা। মানে আপনাকে এটা ভাবতে হবে না যে আপনি 3টে প্রোডাক্টের দাম 3,500 টাকা হয়েছে, তাহলে একটা প্রোডাক্টের দাম কত হয়েছে, এটা আপনাকে ভাবতে হবে না, অলরেডি ওখানে হিসাব করাই থাকবে, আপনি সব দেখতে পারবেন। আচ্ছা, প্রাইস অফ ইচ মার্চেন্ডাইজ, প্রতিটা মার্চেন্ডাইজের প্রাইস থাকবে, টোটাল প্রাইস থাকবে, নিচে যেটা যোগ করে টোটাল প্রাইস হবে সেটা থাকবে। এডিশনাল ডিটেলস, এডিশনাল ডিটেলস কি হচ্ছে, ওই ওখানকার কোনো ফোন নাম্বার, ওই দোকানের কোনো ফোন নাম্বার বা মেল অ্যাড্রেস, তারপরে যে ক্যাশিয়ার বিল করছে তার নাম, এইগুলো থাকে, ঠিক আছে। এইগুলো থাকে। এবারটা আমি এটা উদাহরণ বলছি, এটা এইগুলো যে দেয় এত কিসের জন্য লাগে। 3-4 বছর আগে, 4-5 বছর আগে, আমার তো খেয়াল নেই, বাবা আমাদের বারাসাতে বিগ বাজার আছে, তো বাবা ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিল, তো ওরা বলেছিল যে আমরা ডেলিভারি দিয়ে দেবো। বারাসাত থেকে মধ্যমগ্রাম বেশিক্ষণ লাগে না, গাড়িতে হার্ডলি 15 মিনিট লাগে আসতে। তো বাবা বললো যে ঠিক আছে। এবারটা রাতে গেছিলাম আমরা, পরের দিন সকালে দেবে বলেছে, তো আমরা কয়েকটা মানে যেগুলো হাতে নিয়ে আসতে পারবো এরকম কয়েকটা জিনিস এনে নিয়ে আসলাম বাড়িতে, আর বাকিগুলো ওখানে থাকলো। পরের দিন যখন এসেছে তখন বাবা মিলিয়ে দেখছে যে একটা তেল কম, একটা সর্ষের তেলের প্যাকেট কম। তো ওই যে অ্যাডিশনাল ডিটেলস এ যেখানে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলো বাবা, যে আমার কাছে এরকম একটা আমার মানে কম এসেছে একটা প্যাকেট, তেলের প্যাকেট। তো তখন ওখান থেকে বললো যে ক্যাশে নাম কি, অ্যাডিশনাল ডিটেলসে কিন্তু ক্যাশে নাম লেখা ছিল, তো ক্যাশে নাম বললো বাবা। এবার তারপরে বললো যে সিরিয়াল নাম্বার কত, অর্ডার নাম্বার কত, সবকিছু জানলো। এবারে সবকিছু জানার মানে কি এবং কখন হচ্ছে, মানে ঠিক কয়টার সময় বিলিংটা হচ্ছে সেইটাও কিন্তু থাকে। মানে ধরুন এখন 2:22:26, এই সময় ঠিক এই সময় বিলিংটা হলো, একটা বিল বার হলো, তো সময়টাও কিন্তু এখানে থাকে, এখানে টাইমের কথা লেখা নেই, সময়টাও থাকে। তো সময় সবকিছু বললো, তো তখন ক্যাশিয়ারকে দিল, ওখানকার যে ফোন ধরেছিল ক্যাশিয়ার বলে যে হ্যাঁ আমার কাছে আছে এটা, এটা কালকে দিতে ভুলে গেছিলাম, কোনো অসুবিধা নেই স্যার, আমরা আবার পাঠিয়ে দেবো আপনাকে। তো আবার বিকেলে কেউ একজন এসে দিয়ে গেল। তো এই যে এডিশনাল ডিটেলস বা এই জিনিসগুলো থাকে না, সবগুলো কিন্তু কাজে লাগে। যদি এগুলো না থাকতো বাবা কিন্তু প্রমাণই করতে পারতো না যে সে এই তেলের প্যাকেটটা কিনেছে বা তেলের প্যাকেটটা আসেনি, ঠিক আছে। তো এইগুলো কাজে লাগে সবকিছু, ঠিক আছে। কালকে অনেক ভালো জিনিস পড়াবো, এই বিলিংটা আমার খুব ফেভারিট চ্যাপ্টার। কালকে শেখাবো যে কিভাবে একটা টাকা পেমেন্ট করা যায়, মানে আমরা একটা প্রোডাক্টের টাকা পেমেন্ট করব কি উপায়ে, সেটা শেখাবো, ঠিক আছে। কোনো প্রশ্ন? হ্যালো স্যার। হ্যাঁ মমিতা। স্যার ছবিটা হ্যাঁ বলছি, প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ এই তো তুলুন, আমি এবারে বলছি, ক্যামেরা অন করুন। স্যার বলছি একটু শুনুন না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, যে কোনো বিল কাটতে গেলে বা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে প্রোডাক্টের পেছনে একটা ডট ডট করে কম্পিউটারের প্রিন্ট থাকে, ওইটা সম্পর্কে একটু বলে দেবেন? ডট ডট করে কি একটু বলবেন কি আমাকে? আপনি কি কোনো ছবি দেখাতে পারবেন? এই মুহূর্তে তো এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই, কালকে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দেখাবো। ঠিক আছে, যদি থাকে তো একটু দেখাবেন। আচ্ছা ক্যামেরা অন করুন। মানে আমি বুঝতে পারছি না আপনি কোনটা কথা বলছেন, তো দেখিয়ে দিলে আমি স্যার বুঝতে এর পারবো। আগে আপনি একটা ওইটা নিয়ে একটা কি আলোচনা করেছিলেন? আমার মনে হয় ও বারকোড, হ্যাঁ বারকোড, আচ্ছা আচ্ছা বারকোড। ও ডট ডট থাকে না, ওটা দাগ থাকে, হ্যাঁ দাগ থাকে, ওইটা না। ডট ডট কোথায় আর দাগ কোথায়, মানে দাড়ি আর ফুল স্টপের মধ্যে যা পার্থক্য সেই পার্থক্য আপনি বলছেন। ক্যামেরা অন করুন। সুদেশনা ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিউটি, মমিতা। হ্যালো মমিতা, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ পেয়েছি। ইন্দ্রাণী, মধুরিমা,
বিউটি, ওকে বিউটি এখন দেখতে পাইনি। মৌমিতা কোথাও বসে আছে ছাদে। হ্যাঁ নেট পাচ্ছিলাম না, এসে বসেছি। ওকে তাহলে বারকোড দিয়ে যদি কিছু প্রবলেম থাকে আমি কালকে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বারকোড নিয়ে আমি বলছি কথা স্যার, বলবো। হ্যাঁ বলুন। স্যার আজকে আমি ক্লাসটা ঠিকঠাক মতো করতে পারিনি, মানে একটু প্রবলেম ছিল ঘরে। আমি ওটা কিভাবে দেখা যাবে ইউটিউবে? আমি কি হ্যাঁ ওটা আমি আপনাকে একটা লিংক দিয়েছিলাম, আপনি কি দেখেছিলেন হ্যাঁ লিংকটা? হ্যাঁ 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 ওই হ্যাঁ লিংকটা ওখানে সাবস্ক্রাইব করে রাখুন, ওখানে যে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি, আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা পড়ালেন ওটার হ্যাঁ ভিডিওটা ছেড়ে আমি দেবেন তো? এখনই দিয়ে দেবো, আমি এখনই দিয়ে দেবো।